নমস্কার, আমি স্নিগ্ধা। আপনাদের সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজকে আপনাদের শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গল্প, স্ত্রীর পত্র। আসুন শুরু করি। শ্রীচরণ কমলেশু। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আপিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার ঠিক তাই। সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে, তাই তুমি আপিসের ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তাই তিনি শুধুমাত্র আমার ছুটির দরখাস্তটি মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছরের পর এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি, আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়, এ আমার চিঠি। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন এই সম্ভাবনার কথা আর কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গেই সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলুম। পাড়ার মেয়েরা সবাই বলতে লাগলো, আমি মেয়ে কি না তাই বেঁচে উঠলুম, বেটা ছেলে হলে কি আর রক্ষা পেতুম? চুরিবিদ্যাতে জমও পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। আমার মরণ নেই। সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্যেই এই চিঠিখানি লিখতে বসেছি। যেদিন তোমাদের দূরসম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কনে দেখতে এলেন, তখন আমার বয়স 12। দুর্গম পাড়া গায়ে আমাদের বাড়ি। সেখানে দিনের বেলায় শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ স্যাঁকড়া গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি! তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না। সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেননি। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করাবার জন্যে তোমার মায়ের একান্ত জেদ ছিল। নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন? বাংলাদেশে পিলে, যকৃৎ, অম্লশূল এবং কোণের জন্য তো কাউকে খোঁজ করতে হয় না। তারা আপনি এসে চেপে ধরে, কিছুতেই ছাড়তে চায় না। বাবার বুক দূর দূর করতে লাগলো। মা দুর্গা নাম জপ করতে লাগলেন। শহরের দেবতাকে পাড়া গায়ের পূজারী কি দিয়ে সন্তুষ্ট করবে? মেয়ের রূপের উপরই একমাত্র ভরসা। কিন্তু সেই রূপের গুমর তো মেয়ের মধ্যে নেই। যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দামই দেবে সেই তার দাম। তাই তো হাজার রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতেই ঘোচে না। সমস্ত বাড়ির, এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল। সেদিনকার আকাশের যত আলো এবং জগতের সকল শক্তি যেন 12 বছরের একটি পাড়া গাঁয়ের মেয়েকে 2 জন পরীক্ষকের 2 জোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্যে পেয়াদাগিরি করছিল। আমার কোথাও লুকোবার জায়গা ছিল না। সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে আমি এসে উঠলুম। আমার খুদগুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন, মোটের উপরে আমি সুন্দরীই বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু আমার রূপের দরকারই যে কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে গড়তেন তাহলে হয়তো ওর কদর থাকতো। কিন্তু ওটা যে কেবল ভাগ্যবিধাতা নিজের আনন্দেই গড়েছেন, তাই তোমাদের ধর্মের সংসারে ওর কোনো দাম নেই। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন সময় লাগেনি। কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। এই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। মা আমার এই বুদ্ধিটার জন্যে বিষম উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই। যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায়
তবে ঠোকর খেতে খেতে কপাল যে ভাঙবেই। কিন্তু কি করব বলো, তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার, বিধাতা অসতর্ক হয়ে আমাকে যে তার চেয়ে অনেকটা বেশিই দিয়ে ফেলেছেন। সে আমি এখন কাকেই বা ফিরিয়ে দিই? তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ, কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা, অতএব সে আমি ক্ষমা করলুম। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরেই ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে কবিতা লিখতুম। সে ছাই পাশ যাই হোক না কেন, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল কিছুতেই ওঠেনি। সেইখানে আমার মুক্তি, সেইখানেই আমি আমি আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে, সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারোনি। আমি যে কবি, সে এই 15 বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি। তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে জাগছে, সে তোমাদের গোয়াল ঘর। অন্দরমহলের সিঁড়িতে ওঠবার ঠিক পাশের ঘরেই তোমাদের গরু থাকে। সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই। সেই উঠোনের কোণে তাদের জাবনা দেবার কাঠের গামলা। সকালে বেয়ারার নানান কাজ। উপবাসী গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে চিবিয়ে খাবলা করে দিত। আমার প্রাণ কাঁদত। আমি পাড়া গাঁয়ের মেয়ে। তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম, সেদিন সেই গরু দুটি এবং 3টি বাছুরি সমস্ত শহরের মধ্যে আমার একান্ত পরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল। যতদিন নতুন বউ ছিলুম, নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতুম। যখন বড় হলুম, তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কীয়রা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে নিয়ে যাওয়ার ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকতো, তাহলে সেই আমার জীবনে যা কিছু বড়, যা কিছু সত্য, সমস্ত এনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতুম। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের। মা হবার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না। মনে আছে, ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল। সদরে তোমাদের একটুখানি বাগান আছে, ঘরে সাজসজ্জা আসবাবের অভাব নেই, আর অন্দরটা যেন পশমের কাগজের ঠিক উল্টো দিক। সেদিকে কোনো লজ্জা নেই, স্ত্রী নেই, শয্যা নেই। সেদিকে আলো মিটমিট করে জ্বলে, হাওয়া চোরের মতো প্রবেশ করে। উঠোনের আবর্জনা নড়তেই চায় না। দেওয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজিত। কিন্তু ডাক্তার একটু ভুল করেছিল। সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয়, কিন্তু আসলটা ঠিক উল্টো। অনাদর জিনিসটাই ছাইয়ের মতো। সে ছাই আগুনকে হয়তো ভিতরে ভিতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না। আত্মসম্মান যখন কমে যায়, তখন অনাদরকে তো অন্যায্য বলে মনেই হয় না। সেই জন্যে তার বেদনাও নেই। তাই তো মেয়ে মানুষ দুঃখ বোধ করতেই লজ্জা পায়। তাই আমি বলি, মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে। এইটাই যদি তোমাদের ব্যবস্থা হয়, তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরেই রেখে দেওয়াই ভালো। আদরে দুঃখের ব্যথাটা কেবল বেড়েই ওঠে। যেমন করেই রাখো, দুঃখ যে আছে এ কথা মনে করবার কথাও কোনোদিনও মনে আসেনি। আতুর ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়ালো, মনে ভয়ই হলো না। জীবন আমাদের কী বা, যা মরণকে দেখে ভয় করতে হবে? আদরে যত্নে যাদের প্রাণের বাঁধন শক্ত হয়েছে, তাদেরই মরতে বাঁধে। সেদিন যম যদি আমাকে ধরে টান দিত, তাহলে আলগা মাটি থেকে যেমন অতি সহজে ঘাসের চাপড়া উঠে আসে সমস্ত শিকড় শুদ্ধ নিয়ে, ঠিক তেমনই আমি উঠে আসতুম। বাঙালির মেয়ে, কথায় কথায় মরতে যাই, কিন্তু এমন মরাই বাহাদুরিটাই বা কি? মরতে লজ্জা হয়। আমাদের পক্ষে এটা এতটাই সহজ। আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত গেল।
আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়লুম আমি। জীবন তেমন করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটেই যেত। আজকে তোমাকে এই চিঠিখানি লেখবার কোনো দরকারই হতো না, কিন্তু বাতাসের সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে। শেষকালের সেইটুকু থেকে ইট কাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট্ট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল। তারপর থেকেই ফাটল শুরু হলো। বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে, তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব, কি করব বলো? দেখলুম তোমরা সকলেই মনে মনে বড় বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্যেই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়িয়ে পড়ল। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া, সে তো কম বড় অপমান নয়। দায়ে পড়ে সেও যাকে স্বীকার করতে হলো, তাকে কি একপাশে ঠেলে রাখা যায়? তারপরে দেখলুম আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা, তখন এমনই ভাব করতে লাগলেন যেন এ তার এক বিষম বালাই, যেন একে দূর করতে পারলেই তিনি বেঁচে যান। এই অনাথা বোনটিকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখাবেন, তা সাহস তার হলো না। তিনি তো পতিব্রতা। তার এই সংকট দেখে আমার মনে বড় ব্যথা হতে লাগলো। দেখলুম বড় যা সকলকে একটু বেশি করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমন একটা মোটা রকমের ব্যবস্থা করলেন এবং বাড়ির সর্বপ্রকার দাসীবৃত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয়, লজ্জা বোধ হতে লাগলো। তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্যে ব্যস্ত হয়ে উঠলেন যে আমাদের সংসারের ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধা দরে পাওয়া গেছে। ও কাজ দেয় বিস্তর, অথচ খরচের হিসাবে বেজায় সস্তা। আমাদের বড় জায়ের বাপের বংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না, রূপও না, টাকাও না। আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো, সে তো সমস্তই জানো। তিনি নিজের বিবাহটাকে এ বংশের প্রতি বিষম একটা অপরাধ বলেই চিরকাল মনে জেনেছেন। সেই জন্যে সকল বিষয়েই নিজেকে যতদূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকেন। কিন্তু তার এই সাধু দৃষ্টান্তে আমাদের বড় মুশকিল হয়েছে। আমি সকল দিকে আপনাকে এত অসম্ভব খাটো করতে পারি নে। আমি যেটাকে ভালো বলে বুঝি আর কারো খাতিরে সেটাকে মন্দ বলে মেনে নেওয়া আমার কর্ম নয়। তুমিও তার অনেক প্রমাণ পেয়েছ। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম। দিদি বললেন, মেজ বউ গরিবের ঘরের মেয়ের মাথাটি খেতে বসলেন। আমি যেন বিষম একটা বিপদ ঘটালুম, এমনি ভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন। কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। এখন দোষের বোঝা আমার উপরেই পড়ল। তা পড়ুকে। তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না, আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিয়ে তার মনটা যে হালকা হলো, সে আমি জানি। আমার বড় যা বিন্দুর বয়স থেকে 2-4টে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন, কিন্তু তার বয়স যে 14-র চেয়ে কম ছিল না, এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না। তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙত তবে ঘরের মেঝেটার জন্যই লোকে উদ্বিগ্ন হতো। কাজেই পিতামাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না এবং তাকে বিয়ে করবার মতো মনের জোরও কোনো মানুষের ছিল না। বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচে লাগলে আমি সইতেই পারবো না। বিশ্ব সংসারে তার জন্মাবার যেন কোনো শর্তই ছিল না। তাই তো সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়েই চলত।
তার বাপের বাড়িতে তার খুড়তুতো ভাইরা তাকে এমন একটি কোনো ছেড়ে দিতে রাজি হয়নি যেখানে সে একটি অনাবশ্যক জিনিস হিসেবে পড়ে থাকতে পারে। অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসেই স্থান পায়, কেননা মানুষ তাকে ভুলে যায়। কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ, যে একে অনাবশ্যক তার উপরে আবার তাকে ভোলাও শক্ত, সেই জন্য আস্থা করেও তার স্থান নেই। অথচ বিন্দুর খুড়তুতো ভাইরা যে জগতে পরমাবশ্যক পদার্থ তা বলবার জো নেই, কিন্তু তারা তো বেশ আছে। তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলুম তার বুকের মধ্যে কাঁপতে লাগলো। তার ভয় দেখে আমারও বড় দুঃখ হলো। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে সেই কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলুম। কিন্তু আমার ঘর তো শুধু আমার ঘর নয়, কাজেই আমার কাজটি সহজ হলো না। 2-4 দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কি উঠল। হয়তো সে ঘামাচ্ছি, নয়তো বা আরও কিছু। তোমরা বললে বসন্ত, কেননা ও যে বিন্দু। তোমাদের পাড়ার এক আনাড়ি ডাক্তার এসে বললে আর 2-1 দিন না গেলে ঠিক বলা যায় না। কিন্তু সেই 2-1 দিনের সুপুর সইবে কে? বিন্দু তো তার ব্যামোর লজ্জাতেই মরবার জো হলো। আমি বললুম, বসন্ত হয় তা হোক, আমি আমাদের সেই আঁতুর ঘরেই ওকে নিয়ে থাকবো, আর কাউকে কিচ্ছুটি করতে হবে না। এই নিয়ে আমার উপরে তোমরা যখন সকলে মার মূর্তি ধরেছ, এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালি মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করছেন, এমন সময় ওর গায়ের সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। তোমরা দেখি তাতে আরও ব্যস্ত হয়ে উঠলে, বললে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে, কেননা ও যে বিন্দু। আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙল, তখন ওকে আর এক গেরোই ধরল। আমাকে এমনই ভালোবাসতে শুরু করলে যে আমাকে ভয় ধরিয়ে দিলে। ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো কোনোদিনও দেখিনি। বইতে পড়েছি বটে, সেও মেয়ে পুরুষের মধ্যে। আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোনো কারণ বহুকাল ঘটেনি। এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়ল এই কুশ্রী মেয়েটি। আমার মুখ দেখে তার চোখের আশ মিটত না, শুধুই বলতো, দিদি তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পায়নি বলো। যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতুম সেদিন তার ভারী অভিমান হতো। আমার চুলের বোঝা 2 হাত দিয়ে নাড়তে চাড়তে তার ভারী ভালো লাগতো। কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তেমন দরকার ছিল না, কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো। মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠল। তোমাদের অন্দরমহলে কোথাও জমি 1 ছটাক নেই। উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা গাব গাছ জন্মেছে। যেদিন দেখতুম সেই গাবের গাছের নতুন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে, সেই দিন জানতুম ধরাতলে বসন্ত এসেছে বটে। আমার ঘরকন্যার মধ্যে এই অনাদৃত মেয়েটার চিত্ত যেদিন আগাগোড়া এমনই রঙিন হয়ে উঠল, সেদিন আমি বুঝলাম হৃদয়ের জগতেও একটা বসন্তের হাওয়া আছে। সে কোন স্বর্গ থেকে আসে, গলির মোড় থেকে আসে না। বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল। একবার তার ওপর রাগ যে হতো না তা নয়, কিন্তু তার এ ভালোবাসার ভেতর দিয়ে আমি নিজের একটি স্বরূপ দেখলুম, যা আমি জীবনে আর কোনোদিনও দেখিনি। সে আমার মুক্ত স্বরূপ। এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি, এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকল। এর জন্যে খুঁতখুত খিটখিটের অন্ত ছিল না। যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল, সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকমের হাত ছিল না এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা হলো না। যখন বিদেশি হাঙ্গামায় লোকের বাড়ির তল্লাশি হতে লাগলো, তখন তোমরা অনায়াসে সন্দেহ করে বললে যে বিন্দু পুলিশের পোষা মেচর। আর তার কোনো প্রমাণ ছিল না, কেবল এই প্রমাণই যে ও বিন্দু। তোমাদের বাড়ির দাসীরাও ওর কোনো রকম কাজকর্ম করতে আপত্তি করত,
তাদের কাউকে জোর করে ওর কাজ করবার ফরমাস করলেও ও মেয়েও একেবারে সংকোচে যেন আড়ষ্ট হয়ে উঠত। এই সকল কারণেই ওর জন্যে আমার খরচা আরও বেড়ে গেল। আমি বিশেষ করে একজন আলাদা দাসী রাখলুম। সেটা তোমাদের ভালো লাগেনি। বিন্দুকে আমি যেসব কাপড় পরতে দিতুম তা দেখে তুমি এত রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকা বন্ধ করে দিয়েছিলে। তারপর দিন থেকে আমি 5 দামের জোড়া মোটা কোড়া কলের ধুতি পরতে আরম্ভ করে দিলুম। আর মতির মা যখন আমার এঁটো ভাতের থালা নিয়ে যেতে এলো, তাকে আমি বারণ করে দিলুম। আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে এঁটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি। একদিন হঠাৎ এই দৃশ্যটি দেখে তুমি খুব খুশিও হওনি, আবার আমাকে বারণও করনি। আমাকে খুশি না করলেও চলে, আর তোমাদের খুশি না করলেই নয়। এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে এলো না। এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠেছে, বিন্দুর বয়সও তেমন বেড়ে চলেছে। সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমে বিরক্ত হয়ে উঠলে। এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠেছে, বিন্দুর বয়সও তেমনই বেড়ে চলেছে। সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমে বিব্রত হয়ে উঠেছিলে। একটা কথা মনে করে আমি আশ্চর্যই হই, তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি? আমি বেশ বুঝি, তোমরা আমাকে মনে মনে ভয় করো। বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছেন, ভেতরে ভেতরে তার খাতির না করে তোমরা বাঁচো না। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। বিন্দুর বর ঠিক হলো। বড় যা বললেন, বাঁচলুম, মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন। বর কেমন তা জানি নে, তোমাদের কাছে শুনলুম সকল বিষয়ে ভালো। বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, বললে, দিদি আমার আবার বিয়ে করা কেন? আমি তাকে অনেক বুঝিয়ে বললুম, বিন্দু তুই ভয় করিস নে, শুনেছি তোর বর খুব ভালো। বিন্দু বললে, বর যদি ভালোই হয়, আমার কি আছে যে উনি আমায় পছন্দ করবেন? বরপক্ষেরা তো বিন্দুকে দেখতে আসবার নামও করলে না। দিদি তাতে বড়ই নিশ্চিন্ত হলেন। কিন্তু দিনরাত্রে বিন্দুর কান্না আর থামতে চায় না। সে তার কি কষ্ট সে আমি জানি। বিন্দুর জন্যে আমি সংসারে অনেক লড়াই করেছি, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক সে কথা বলবার সাহস আমার হলো না। কিসের জোরেই বা বলবো? আমি যদি মারা যাই ওর কি দশাটাই না হবে। একে তো মেয়ে, তাতে কালো মেয়ে, কার ঘরে চলল ওর কি দশা হবে সে কথা না ভাবাই ভালো। ভাবতে গেলে প্রাণ কেঁপে ওঠে। বিন্দু বললে, দিদি বিয়ের আর 5 দিন আছে, এর মধ্যে আমার মরণ হবে নাকি? আমি তাকে খুব ধমক দিলুম, কিন্তু অন্তর্যামী জানেন, যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারত তাহলে আমি আরাম বোধ করতুম। বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বললে, দিদি আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো, আমাকে যা বলবে তাই করব, তোমার পায়ে পড়ি, আমাকে এমন করে ফেলে দিও না। কিছু কাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখ দিয়ে জল পড়ছিল, সেদিনও পড়ল। কিন্তু শুধু হৃদয় তো নয়, শাস্ত্রও আছে। তিনি বললেন, জানিস তো বিন্দি, পতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব। কপালে যদি দুঃখ থাকে তো কেউ খণ্ডাতে পারবে না। আসল কথা হচ্ছে কোনো দিকে কোনো রাস্তাই নেই, বিন্দুকে বিবাহ করতেই হবে, তারপরে যা হয় হোক। আমি চেয়েছিলুম বিবাহটা যেন আমাদের বাড়িতেই হয়, কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতেই হওয়া চাই, সেটাই নাকি ওদের লৌকিক প্রথা। আমি বুঝলুম বিন্দুর বিবাহের জন্যে যদি তোমাদের খরচ করতে হয় তবে সেটা তোমাদের গৃহদেবতার কিছুতেই সইবে না। কাজেই চুপ করে যেতে হলো। কিন্তু একটা কথা তোমরা কেউ জানতে না, দিদিও জানেননি, কেননা তাহলে তিনি ভয়েই মরে যেতেন। আমার কিছু কিছু গয়না দিয়ে লুকিয়ে আমি বিন্দুকে সাজিয়ে দিয়েছিলুম, বোধ করি দিদির চোখে সেটা পড়ে থাকবে, কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি। দোহাই ধর্মের, সেজন্য তোমরা তাকে ক্ষমা করো। যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে, দিদি
আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে? আমি বললুম, না বিন্দি, তোর যেমন দশাই হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। 3 দিন গেল, তোমাদের তালুকের প্রজা খাবার জন্য তোমাকে যে ভেড়া দিয়েছিল তাকে তোমার জঠরাগ্নি থেকে বাঁচিয়ে আমি আমাদের একতলায় কয়লা রাখবার ঘরের এক পাশে বাস করতে দিয়েছিল। সকালে উঠেই আমি নিজে তাকে দানা খাইয়ে আসতুম। তোমার চাকরদের প্রতি 2-1 দিন নির্ভর করে দেখেছি, তাকে খাওয়ানোর চেয়ে তাকে খাওয়ার প্রতি তাদের আকর্ষণ বেশি। সেদিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। বিন্দুর স্বামী পাগল? সত্যি বলছিস বিন্দি? এত বড় মিথ্যা কথা তোমার কাছে বলতে পারি দিদি? তিনি পাগল। শ্বশুরের এই বিয়েতে কোনো মত ছিল না, কিন্তু তিনি আমার শাশুড়ি মাকে জমের মতো ভয় করেন। তিনি বিবাহের পূর্বেই কাশি চলে গেছেন। শাশুড়ি জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছেন। সমস্ত কিছু শুনে সেই রাশ করা কয়লার উপর আমি বসে পড়লুম। মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না। বিন্দির শাশুড়ি বলে, ও তো মেয়ে মানুষ বই তো নয়, ছেলে হোক না পাগল, সে তো পুরুষ বটে। বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝাই যায় না, কিন্তু একদিন সে এমন উন্মাদ হয়ে ওঠে যে তাকে তালা বন্ধ করে রাখতে হয়। বিবাহের রাত্রে সে ভালোই ছিল, কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠল। বিন্দু দুপুরবেলায় পিতলের থালায় ভাত খেতে বসেছিল। হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠোনে ফেলে দিলে। হঠাৎ কেন তার মনে হয়েছে বিন্দু নাকি স্বয়ং রানী রাসমণি। বেহারাটা নিশ্চয়ই সোনার থালা চুরি করে রানীকে নিজের থালায় খেতে দিয়েছে, এই তার রাগ। বিন্দু তো ভয়েই মরে গেল। তৃতীয় রাত্রে শাশুড়ি তাকে যখন স্বামীর ঘরে শুতে বললে, বিন্দুর প্রাণ শুকিয়ে গেল। শাশুড়ি তার প্রচণ্ড রাগলে জ্ঞান থাকে না, সেও পাগল, কিন্তু পুরো নয়, তাই আরও ভয়ানক। বিন্দুকে ঘরে ঢুকতেই হলো। স্বামী সে রাতে ঠান্ডাই ছিল, কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল। স্বামী যখন ঘুমিয়েছে এমন সময় রাত্রে অনেক কৌশলে পালিয়ে চলে এসেছে। তার আর বিস্তর লেখার দরকার নেই। ঘৃণায় রাগে আমার সকল শরীর জ্বলতে লাগলো। আমি বললুম, এমন ফাঁকির বিয়ে বিয়েই নয়। বিন্দু, তুই যেমন ছিলি তেমনই আমার কাছে থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। তোমরা বললে, বিন্দু মিথ্যা কথা বলছে। আমি বললুম, ও কখনো মিথ্যা বলতে পারে না, ও কখনো মিথ্যা বলেনি। তোমরা বললে, কেমন করে জানলে? আমি বললুম, আমি নিশ্চয়ই জানি। তোমরা ভয় দেখালে। বিন্দু শ্বশুর বাড়ির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে কিন্তু। আমি বললুম, ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছে, এ কথা আদালত নিশ্চয় শুনবে। তোমরা বললে, তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি? কেন, আমাদের দায় কিসের? আমি বললুম, আমি নিজের গয়না বেচে যা করতে পারি করব। তোমরা বললে, উকিল বাড়ি ছুটবে নাকি? আমি বললুম, এ কথার জবাব নেই, কপালে করাঘাত করতে পারি, তার বেশি আর কি করব। ওদিকে বিন্দু শ্বশুরবাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোল বাঁধিয়েছে। সে বলছে সে নাকি থানায় খবর দেবে। আমার যে কি জোর আছে তা আমি জানি নে, কিন্তু কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয়ে পালিয়ে এসে আমার কাছে আশ্রয় নিয়েছে তাকে আবার পুলিশের ভয়ে সে কসাইয়ের হাতেই ফিরিয়ে দিতে হবে, এ কথা কোনো মতেই আমার মন মেনে নিতে পারল না। তাই আমি স্পর্ধা করে বলেই ফেললুম, তার দিক না থানায় খবর। এই বলে মনে মনে বললুম, বিন্দুকে এই বেলায় আমার শোয়ার ঘরে নিয়ে গিয়ে তালা বন্ধ করে বসে থাকব। কিন্তু খোঁজ করে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল তখন বিন্দু আপনি বাইরে বেরিয়ে এসে ভাসুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছে এই বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে বিষম বিপদে ফেলবে। মাঝখান থেকে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরও বাড়ালো। আর শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো তাকে খেয়ে ফেলছিল না, মন্দ স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়। তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে নাকি সোনার টুকরো। আমার বড় যা বললেন,
ওর পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে আর কি হবে? তা পাগলই হোক আর ছাগলই হোক, স্বামী তো বটে। বিন্দুর জন্যে আমার বুক ফেটে গেল, কিন্তু তোমাদের জন্য আমার লজ্জার সীমা রইল না। আমি তো পাড়া গাঁয়ের মেয়ে, তার উপরে তোমাদের ঘরে পড়েছি। ভগবান কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিয়েছিলেন তা ভগবানই জানেন। তোমাদের এইসব ধর্মের কথা আমি কিছুতেই সইতে পারলুম না। আমি নিশ্চয় জানতুম মরে গেলেও বিন্দু আর এই বাড়িতে আসবে না, কিন্তু আমি যে তাকে কথা দিয়েছিলাম শেষ পর্যন্ত তাকে রক্ষা করব, তাকে ত্যাগ করব না, তাই আমি শরতের শরণাপন্ন হলাম। আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল। তোমরা জানোই তো, যত রকমের ভলেন্টারি করা, প্লেগের ইঁদুর মারা, দামোদরের বন্যায় ছোটা, এতেই তার কত উৎসাহ। পরপর দুবার SF পরীক্ষায় ফেল করেও বিন্দু মাত্র দমে যায়নি। তাকে আমি ডেকে বললুম, বিন্দুর খবর যাতে পাই তার ব্যবস্থা তোমাকেই করতে হবে শরৎ। বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস পাবে না, লিখলেও আমি পাবো না। এরকম কাজের চেয়ে যদি আমি বলতুম বিন্দুকে ডাকাতি করে নিয়ে আসতে হবে কিংবা তার পাগল স্বামীর মাথা ভেঙে দিতে হবে, তাহলে হয়তো শরৎ বেশি খুশি হতো। শরতের সঙ্গে আলোচনা করছি এমন সময় তুমি ঘরে এসে বললে, আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ? আমি বললুম, সেই যা গোড়ায় বাঁধিয়েছিলাম। তোমাদের ঘরে এসেছিলাম, কিন্তু সে তো তোমাদেরই কীর্তি। তুমি জিজ্ঞাসা করলে, বিন্দুকে আবার এনে কোথাও লুকিয়ে রেখেছ? আমি বললুম, বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয়ই এনে লুকিয়ে রাখতুম, কিন্তু সে যে আর আসবে না, তাই তোমাদের ভয় নেই। শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরও বেড়ে উঠল। আমি জানতুম শরৎ আমাদের বাড়িতে যাতায়াত করে, এটা তোমরা পছন্দ করো না। তোমাদের ভয় ছিল ওর পরে পুলিশের দৃষ্টি আছে, কোন দিন কোন রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়বে আর তোমাদেরও জড়িয়ে ফেলবে। সেই জন্যে আমি ওকে ভাইফোঁটা পর্যন্ত লোক দিয়ে পাঠিয়ে দিতুম, ঘরে ডাকতুম না। তোমার কাছে শুনলুম বিন্দু নাকি আবার পালিয়েছে, তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে। শুনে আমার বুকের ভেতর শিল বেঁধল। হতভাগিনীর সে কি অসহ্য কষ্ট তা বুঝল, অথচ কিছুই করবার রাস্তা নেই। শরৎ খবর নিতে ছুটল। সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বলল, বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়ি গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে গেছে। এর জন্য তাদের খেসারত এবং গাড়ি ভাড়া বাবদ যা দণ্ড দিতে হয়েছে তার ঝাঁঝ এখনও তাদের মন থেকে সরেনি। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন। আমি তোমাদের বললুম, আমিও যাব। হঠাৎ আমার এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা বেজায় খুশি হয়ে উঠলে, কিছুমাত্র আপত্তি করলে না। এ কথাও মনে হয়েছিল যে এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোন দিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে বসবো। আমাকে নিয়ে বিষম ঠেলা। বুধবারে আমার যাবার দিন, রবিবারে সমস্ত ঠিক হলো। আমি শরৎকে ডেকে বললুম, যেমন করেই হোক বিন্দুকে বুধবারে পুরী যাবার গাড়িতে তুলে দিতেই হবে তোমাকে। শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল। সে বলল, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত যাব, ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হবে। সেই দিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো। তার মুখ দেখেই আমি দমে গেলুম। আমি বললুম, কি শরৎ, সুবিধা হলো না বুঝি? সে বললেন, না। আমি বললুম, রাজি করাতে পারলে না? সে বললে, আর দরকারও নেই। কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়ির যে ভাইপোটার সঙ্গে আমার ভাব হয়েছিল তার কাছ থেকে খবর পেলুম। তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সেই চিঠিটাও তারা নষ্ট করে দিয়েছে। আমি বললাম, যাক, শান্তি পেলুম। দেশশুদ্ধ লোক চটে উঠল, বলতে লাগলো, মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে। তোমরা বললে এ সমস্তই নাটক করা। তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির ওপর দিয়ে কেন হয়, আর বাঙালি পুরুষদের কোচার ওপর দিয়ে কেন হয় না, সেটাও তো একবার ভেবে দেখা উচিত, তাই নয় কি? বিন্দিটার এমনই পোড়া কপাল বটে, যতদিন বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পায়নি। মরবার বেলাও যে একটু ভেবে চিনতে মরবে, একটু নতুন ধরনের মরার পন্থা আবিষ্কার করবে যাতে পুরুষ মহলে হাততালি পড়ে,
তাও জুটল না, মরেও লোকদের চটিয়ে দিল। দিদি ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে কাঁদলেন, কিন্তু সে কান্নার মধ্যেও একটা সান্ত্বনা ছিল। যাই হোক না কেন, তবু রক্ষা পেয়েছে। মরেছে বই তো নয়, বেঁচে গেছে। আমি তীর্থে এসেছি, বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার মোটেই ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়ার সচ্ছল ছিল। তোমার দাদার চরিত্র যেমন হোক, তোমার চরিত্রে কোনো দোষ নেই, এ নিয়ে বিধাতাকে আমি মন্দ বলতে পারি না। যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলেও মোটের ওপর হয়তো আমার দিন ভালোই চলে যেত। আমার সতীসাধ্যী বড় জায়ের মতো পতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্বদেবতাকেই আমি দোষ দেবার চেষ্টা করতুম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার এ চিঠি সেজন্যে নয়। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি বুঝেছি। তার আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি, ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরের অন্ত আছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়েও বড়। তোমরাই যে আপন ইচ্ছে মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা অত লম্বা নয়। মৃত্যু তোমাদের চেয়েও বড়। সে মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সে মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাজল, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বাণ বিঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ, তা সব কেন কঠিন? এই গলির মধ্যকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদবুদটা এত ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতুর সুধাপাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না কেন, এক মুহূর্তের জন্যে কেন আমি এই আনন্দ মহলটার এইটুকু মাত্র চৌকাঠ পেরোতে পারিনি? তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন এই অতি তুচ্ছ ইটকাঠের আড়ালটার মধ্যেই আমাকে তিলে তিলে মরতে হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এর সমস্ত বাধা নিয়ম, বাধা অভ্যাস, বাধা বুলি। কিন্তু শেষ পর্যন্ত সেই দীনতার নাগপাশ বন্ধনেরই হবে জিত, আর হার হলো তোমার নিজের সৃষ্ট এই আনন্দ লোকের। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেওয়াল, কোথায় রে তোমাদের ঘোড়ো আইন দিয়ে গড়া কাঁটার বেড়া? কোন দুঃখে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? এই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজ বউ, ভয় নেই তোর। তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না। তোমাদের গলিকে আর আমি ভয় করি নে। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার জায়গা আর নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখেছেন। এইবার মরেছে মেজ বউ। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখেছে। এইবার মরেছে মেজ বউ। তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমার মতোই মেয়ে মানুষ ছিল, তার সেগুলো তো কম ভারী ছিল না, অথচ তাকে বাঁচবার জন্য মরতে তো হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে। মীরা কিন্তু লেগেই রইল, প্রভু তাতে তার যা হবার তাই হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা,
আমিও বাঁচব, আমিও বাঁচলুম। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মেজ বউ।